নানা মহলের সমালোচনার পরেও দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম অবশেষে বিদেশিদের হাতেই ছেড়ে দিচ্ছে সরকার। চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক টার্মিনাল নয়, এটি বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন। দেশের আমদানি রপ্তানির প্রায় ৯০% পরিচালিত হয় এই বন্দর দিয়ে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ যদি চলে যায় বিদেশি হাতে, তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা কতটা নিরাপদ থাকবে? সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব এক অনুষ্ঠানে বলেছেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এবং ঢাকার পানগাঁও টার্মিনাল ২৫ থেকে ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়া হবে। সরকার বলছে এটি বন্দরের সক্ষমতা বাড়ানোর কৌশল, কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন এটি হতে পারে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ হারানোর সূচনা। কেন ৩০ বছরের জন্য বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দর? অর্থনীতি নাকি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ? বিস্তারিত তুলে ধরব এবারের প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দরের কৌশলগত গুরুত্ব। চট্টগ্রাম বন্দর শুধু দেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি স্ট্র্যাটেজিক গেটওয়ে। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই বন্দর একসময় ছিল কেবল বাণিজ্যের কেন্দ্র, কিন্তু আজ এটি হয়ে উঠেছে শক্তি প্রতিযোগিতার মঞ্চ। এখানে মিলেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেন ৩ মহাশক্তির নৌপথের মিলনবিন্দু। চট্টগ্রামের অবস্থান ভৌগোলিকভাবে এমন যা তাকে অমূল্য করে তুলেছে। বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে মাত্র ১৫ কিলোমিটার ভেতরে অবস্থিত এই বন্দর দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ নেপাল ও ভুটানের জন্য একমাত্র বাস্তবসম্মত সমুদ্র পথ। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয় বা ত্রিপুরা এই বন্দর থেকেই আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিতে পারে। কিন্তু এখানেই শুরু হয় ভূ রাজনৈতিক জটিলতা, কারণ ভারতের পূর্ব দিকের এই নির্ভরশীলতা চীনের নজরে পড়েছে অনেক আগেই। চীন জানে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং মালাক্কা প্রণালীর দুর্বলতা তাদের বাণিজ্যিক ও জ্বালানি সরবরাহের জন্য এক বড় ঝুঁকি। তাই বেইজিং দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরের দিকে নজর রাখছে, যেখানে চট্টগ্রাম বন্দর তাদের জন্য এক কৌশলগত বিকল্প প্রবেশদ্বার হতে পারে। এই পরিকল্পনায় মেরিটাইম সিল্ক রোডের অংশ, যেখানে চীন পাকিস্তানের গোয়াদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াকফিউ এবং এরপর বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে স্থায়ী উপস্থিতি চাইছে। এই 4টি বন্দর যদি এক সরল রেখায় যুক্ত করা হয়, তাহলে গঠিত হয় স্ট্রিং অফ পার্লস, যা চীনের সামুদ্রিক নিরাপত্তা বলয়ের প্রতীক। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বা অপারেশনাল প্রভাব তাই চীনের জন্য অর্থনীতির পাশাপাশি নিরাপত্তাগত সুবিধাও এনে দিতে পারে। দক্ষিণ চীন সাগরের চাপ থেকে বেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করা মানে ভারতের পেছনের দরজায় অবস্থান নেওয়া। তাই নয়াদিল্লির জন্য চট্টগ্রাম বন্দর কেবল অর্থনীতির প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার অঙ্গ। ভারত চায় এই বন্দর কোনোভাবেই এমন কোনো বিদেশি শক্তির হাতে না যায় যার উপস্থিতি তাদের পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন সামরিক ও বাণিজ্যিক ভারসাম্য তৈরি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে দেখছে। ওয়াশিংটনের কাছে বঙ্গোপসাগর হল এক ইমার্জিং মেরিটাইম ফ্রন্টলাইন, যেখানে চীনের প্রভাব রোধে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড জোট গঠন করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের মতে, যদি চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ পায়, তাহলে ভবিষ্যতে সেটি বেসামরিক কাভারের আড়ালে সামরিক উপস্থিতির ক্ষেত্রেও পরিণত হতে পারে, যেমনটি ঘটেছিল শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে। এই ভূ রাজনৈতিক বাস্তবতার ভেতরেই চট্টগ্রাম বন্দর এখন এক নীরব শক্তি, দাবার ঘুঁটি। একদিকে বাংলাদেশের জন্য এটি উন্নয়নের প্রতীক, অন্যদিকে মহাশক্তিগুলোর জন্য এটি নিয়ন্ত্রণের প্রতীক।
চট্টগ্রাম বন্দরে এক বিদেশি অপারেটরের প্রবেশ মানে শুধু কন্টেইনার হ্যান্ডলিং নয়, তথ্য প্রবাহ, জাহাজের গতিপথ, জ্বালানি ও আমদানি রপ্তানির ডেটা সবকিছুর ওপর প্রবেশাধিকার। যে দেশ এই প্রবাহের তথ্য পাবে সে শুধু বাণিজ্যে নয়, কৌশলও নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের জন্য তাই এই বন্দর একটি দ্বৈত বাস্তবতার প্রতীক। একদিকে উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা, অন্যদিকে নির্ভরতা ও প্রভাবের ভয়। চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ হারানো মানে কেবল রাজস্ব নয়, কৌশলগত সার্বভৌমত্ব হারানো। এই কারণেই বিশ্বজুড়ে বিশ্লেষকেরা এই বন্দরকে বলেন জিও ইকোনমিক ক্রস পয়েন্ট অফ সাউথ এশিয়া। সরকারের যুক্তি, সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ টানার চেষ্টা। নৌ পরিবহন সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া উপায় নেই। কারণ বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ৬টিতে স্ক্যানার, যার মধ্যে আবার কয়েকটি নষ্ট থাকে। বছরে ৫.৩৬ মিলিয়ন TEUs কন্টেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্য রয়েছে ২০৩০ সালের মধ্যে। কিন্তু বর্তমান অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে সেটি সম্ভব নয়। তাই সরকার চাইছে বিদেশি অপারেটর এনে প্রযুক্তি, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়ন ঘটানো হোক, যেমনটি ভারত, শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর করেছে। প্রথম দর্শনে এটি একটি কার্যকর অর্থনৈতিক সিদ্ধান্ত মনে হতে পারে, কারণ আধুনিক বন্দরের জন্য উন্নত অপারেশনাল সিস্টেম, ট্র্যাকিং টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট স্কিল দরকার, যা স্থানীয় সংস্থাগুলির মধ্যে এখনও পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। কিন্তু এখানেই আসে মূল প্রশ্ন, এটি বিনিয়োগ নাকি নিয়ন্ত্রণ হস্তান্তর? অভিজ্ঞতা বলছে বিদেশি অপারেটর মানেই প্রভাবের বলয়। বিশ্বের বিভিন্ন দেশে বন্দর অপারেশনে বিদেশিদের অংশগ্রহণ নতুন নয়, কিন্তু এর ফলাফল সবসময় একরকম ছিল না। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, চীন সেখানে বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছিল। পরে শ্রীলঙ্কা ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং ২০১৭ সালে বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের হাতে চলে যায়। ফলাফল, শ্রীলঙ্কা তার সবচেয়ে কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ হারায়। পাকিস্তানের গোয়াদার বন্দর, চীন পরিচালনা করছে এই বন্দর, যা এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কেন্দ্রবিন্দু। বাণিজ্য বাড়লেও পাকিস্তান স্থানীয় অর্থনৈতিক নিয়ন্ত্রণে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আফ্রিকার ডরালা ও কেনিয়া বিদেশি অপারেটরদের অধীনে বন্দরের দক্ষতা বেড়েছে, কিন্তু জাতীয় অর্থনৈতিক সার্বভৌমত্বের উপর চাপ বেড়েছে, কারণ লাভের বড় অংশ বিদেশে চলে যায় আর স্থানীয় শ্রমিকদের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে। অর্থনৈতিক বাস্তবতা বনাম সার্বভৌম সিদ্ধান্ত। হ্যাঁ, চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের প্রয়োজন আছে, কিন্তু প্রশ্ন হল ৩০ বছরের জন্য সম্পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ দেওয়া কি একমাত্র সমাধান? এটি অর্থনীতির ডিপেন্ডেন্সি লুপ তৈরি করতে পারে, যেখানে বিদেশি কোম্পানির হাতে থাকবে রাজস্ব প্রবাহ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হবে চুক্তি নির্ভর এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো হয়ে পড়বে সাবকন্ট্রাক্টর, মালিক নয়। সম্ভাবনার বে টার্মিনাল কেবলই কাগজে। অথচ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য বারবার গুরুত্বের সাথে আলোচিত হয়ে আসছে পতেঙ্গায় বে টার্মিনাল নির্মাণের কথা। এটি চালু হলে বড় জাহাজ সরাসরি নোঙ্গর করতে পারবে, দেশের কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা এক লাফে ৩৫% বাড়বে, এমনই ছিল এর পরিকল্পনা। কিন্তু ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এসে দেখা যাচ্ছে মাঠের অগ্রগতি ধীর। অর্থায়ন ও নীতিগত অনুমোদন মিললেও ড্রেজিং, নেভিগেশন চ্যানেল, ব্রেক ওয়াটার নির্মাণ সবকিছুই প্রস্তুতির স্তরে আটকে আছে। অথচ দুবাই, সৌদি আরব, হংকং ও সিঙ্গাপুর এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের আশায় বসে আছে। এমন একটি নতুন সম্ভাবনাময় টার্মিনাল তৈরি না করে লাভজনক টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তরের উদ্যোগ একটি প্রশ্ন জাগায়। সরকার কি নিজস্ব সক্ষমতা তৈরি না করেই বন্দর উন্নয়নের সবচেয়ে বড় সুযোগটি হস্তান্তর করে দিচ্ছে? যখন কোনো দেশ নিজের বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়, তখন কেবল রাজস্ব নয়, হারায় সিদ্ধান্ত নেয়ার অধিকারও।
বন্দরের প্রতিটি কন্টেইনার মানে শুধু বাণিজ্য নয়, এটি রাষ্ট্রীয় তথ্য, কৌশল ও নিরাপত্তার প্রতিফলন। চট্টগ্রামের মতো বন্দর যদি বিদেশি অপারেটরের অধীনে চলে যায়, তাহলে ভবিষ্যতে বাণিজ্য প্রবাহ থেকে শুরু করে নিরাপত্তা পরিকল্পনাও নির্ভর করবে বাইরের পরামর্শে। এটি অর্থনীতির ডিপেন্ডেন্সি লুপ, যেখানে অর্থ আসে বাইরে থেকে কিন্তু সিদ্ধান্ত যায় বাইরে। দীর্ঘমেয়াদে স্থানীয় প্রতিষ্ঠানগুলো হয়ে পড়ে সাবকন্ট্রাক্টর, মালিক নয়। উন্নয়ন হোক, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে নয়। চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের অর্থনীতি নয়, আত্মমর্যাদার প্রতীক। এর আধুনিকীকরণ প্রয়োজন, কিন্তু তার বিনিময়ে নিয়ন্ত্রণ হারানো নয়। বিদেশি অপারেটর আসুক, কিন্তু সেই চুক্তিতে শর্ত থাকতে হবে। স্থানীয় নেতৃত্ব তৈরি হবে, রাজস্ব ভাগ স্বচ্ছ থাকবে এবং 10 বছরের মধ্যে ব্যবস্থাপনা স্থানীয় হাতে ফিরে আসবে। কারণ উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, উন্নয়ন মানে সক্ষমতা, স্বনির্ভরতা আর নিয়ন্ত্রণে ভারসাম্য। বন্দর হোক আন্তর্জাতিক, কিন্তু তার চাবি যেন বাংলাদেশের হাতেই থাকে। দর্শক, চট্টগ্রাম বন্দরের এই সিদ্ধান্ত কি বাস্তবসম্মত উন্নয়ন কৌশল নাকি নতুন ফাঁদ? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।